তারা আমি বলছেন, সেটাই আপনি বলছি সেটা যে নিয়ে আমার বলছিলেন যে সাক্ষী দুটো নিরাপত্তা। ছবি এবং তার আগে গণতদন্ত কমিশন যেটা বেগম সুফিয়া কামাল করেছিলেন, তখন মাঠ পর্যায়ে যাদের আমরা সাক্ষ্য গ্রহণ করেছিলাম তাদের শতকরা 90% নিজামীর মামলায় সাক্ষ্য দিতে আসেনি ভয়ে। কারণ নিজামী কিন্তু তার এলাকায় একটা রেইন অফ টেরর তৈরি করে রেখেছিল এবং এদেরকে প্রচণ্ড ভয় দেখিয়েছে। এবং প্রত্যেকেই যাদেরকে আমি কথা বলেছিলাম, স্বজনহারা মানুষগুলো, তারা বলছে আমাদের নিরাপত্তা কি? জামাত তো বলেছে ঢাকায় যাবে সাক্ষী দেওয়ার জন্য, তোমাদের নির্বংশ করে দেব। ওরা একবার 71-এ তাদের আপনজনদের হারিয়েছে, পিতা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ তার ছেলে হারিয়েছে। এখন তারা দ্বিতীয়বার তারা ওইভাবে পরিবারের কাউকে হারাতে চায় না। সেই জন্য আমি বলছি যে শতকরা 90% তারা সাক্ষ্য দিতে আসেনি। সাইদির মামলা তো আমরা সেটা দেখেছি যে সাক্ষী গুম করেছে, সরকারের সাক্ষী জামাত গুম করেছে, জি, আমি একটু হত্যা করেছে। এ বিষয়ে হারুন ভাই আপনার কাছে জানতে চাইবো যে 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে, আরো 8টি অভিযোগ প্রমাণিত হয়নি। সাক্ষীর সংক্রান্ত দুর্বলতা এটা কোনো কারণ হতে পারে কিনা? এখন আমরা জানি না, কারণ বিস্তারিত রায়টা তো আমরা হাতে পাইনি। তবে আমরা ধারণা করি যে 16টি অভিযোগ সুনির্দিষ্টভাবে করা হয়েছিল এবং এর ব্যাপারে অনেক অনেক দেখা গেছে প্রসিকিউশন বেশ কিছু ক্ষেত্রে অনেক সাক্ষী কিন্তু উপস্থাপন করতে পারেনি। এর একটি বড় কারণও হতে পারে যে এটি স্বাভাবিক যে সাক্ষীরা তাদের চরম নিরাপত্তাহীনতায় ভুগেছে। এবং এমনও দেখা গেছে, সাইদের কাছেও দেখা গেছে, নিজামীর কাছেও নিশ্চয়ই এটা আছে, যে সাক্ষীরা ভয় ভীতি সত্ত্বেও কিন্তু অনেকে এসছে, একেবারে যে আসেনি তা না, এসছে, তারপরে তারা কিন্তু বিপদগ্রস্ত হয়েছে অনেকেই। যার ফলে সাক্ষীদের অভাবে এবং এই মামলার কিছু কিছু যেগুলো অভিযোগ প্রমাণিত হয়নি সেগুলো যে হয়নি এটা ঠিক নিশ্চিত করে বলা যাবে না। শাহরিয়ার ভাই, আমি একটু যে না, এখানে আমি একটা বলি আপনার, যেটা যে প্রশ্নটা করেছেন, এখানে যেটা আজকে রায় যেটা শুনলাম যে 11, 12, 13, 14 এই 4টা অভিযোগে যেটা বলা হচ্ছে, যেখানে উস্কানির বিষয়টা আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে উস্কানিটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। জি শাহরিয়ার ভাই, আমি এই প্রসঙ্গটাতেই ফিরবো আপনার কাছে একটা বিরতি নিয়ে। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার ভাই, বিরতির আগে যে অভিযোগগুলো প্রমাণ হয়নি সেগুলো নিয়ে আপনি কথা বলছিলেন। 8টি প্রমাণ হয়েছে, 8টি হয়নি। হ্যাঁ, তার মধ্যে যেটা আমি ওই 5, 9, 10, 15 এগুলো কিন্তু ওই সাক্ষী যেটা হচ্ছে, যেটা হারুন ভাইও বললেন যে আসলে ওসব মামলাতে আমি আগেই বলেছি যে সাক্ষীরা এত ভয় ভীতি তাদেরকে দেখানো হয়েছে। 5 নম্বরটায় বলা হয়েছে যে বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ, হামলা চালিয়ে মানুষকে হত্যা করা, এই ধরনের হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগ, এগুলো কি প্রমাণ করা সম্ভব? আমার ছবিতেই আছে, আমার যে দুটো ছবি তার মধ্যে একটা তো স্ক্রিপ্ট ছাপানো অক্ষরে আছে, আর একটা ছবি আছে, এগুলো ট্রাইব্যুনালকে দিয়েছি, তদন্ত সংস্থাকে আমি দিয়েছি। তারা যদি সেটা ব্যবহার করতে না পারেন প্রসিকিউশন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা এর চেয়ে গুরুতর যেটা মনে হচ্ছে যে উস্কানি প্রমাণ করতে পারেনি, যেটা বলা হচ্ছে উস্কানির ব্যাপারটা, কিন্তু আমি মনে করি যে এটা 71-এর দৈনিক সংগ্রাম পত্রিকায় যথেষ্ট। আলবদর কি করেছে, জামাত কি করেছে, আলবদরের প্রধান হিসেবে নিজামী আপনি কি ঠিকই করেছে, বলেছেন, 11, 12, 13, 14, 15 সবগুলোই উস্কানির অভিযোগ মোটামুটি। সেটাই আমি বলছি যে এই যে এটা প্রমাণ করা, আমরা বলছি যে এমন কোনো কঠিন বিষয় নয়। এটা আমাদের প্রসিডিং দেখতে হবে যে প্রসিকিউশন কিভাবে এটা উত্থাপন করেছে। এটা আপিলে গেলে সেটা নিশ্চয়ই আপিল বিভাগ দেখবেন। কিন্তু আমি মনে করি যে নিজামীর কমান্ড রেসপন্সিবিলিটি, আদালতের রায় বলা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয়েছে। তো কমান্ড রেসপন্সিবিলিটি যদি প্রমাণ হয়, আলবদরের প্রধান হিসেবে তিনি দায়বদ্ধ। উস্কানির বক্তব্য তো দৈনিক সংগ্রামে ছাপা হয়েছে যে তিনি যে লেখাটা লিখলেন, আলবদর একটি নাম, একটি বিষয়, এবং সম্পাদকীয় লিখলেন, সেটাই তো চরম উস্কানি এই গণহত্যার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীকে। জি হারুন ভাই, আপনার কি মনে হয় যে স্পষ্ট অভিযোগ থাকার পরও এগুলো কি কারণে? আসলে আমি নিজেও বুঝতে পারছি না যে কয়েকটি অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালত থেকে বলা হয়েছে। সেগুলো শাহরিয়ার যেটা বললেন সেটা তো আমারও একই কথা, যে এটা যে আইনটার ভিত্তিতে এই বিচারটা হচ্ছে, 73-এর যে আন্তর্জাতিক অপরাধ আইন, এটাতে কিন্তু সাধারণ ফৌজদারি মামলার যে সাক্ষ্য আইন যেটা আছে সেটা কিন্তু এখানে নেই। এটা একটা স্পেশাল ল। এখানে প্রটেকশন দেওয়া হয়েছে, সাংবিধানিকভাবে প্রটেকশন দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র সাক্ষী, জীবিত সাক্ষী উপস্থাপন করেই একটা মামলা প্রমাণ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু।
যেমন শাহরিয়ার একই সাথে বললেন যে দৈনিক সংবাদ পত্রিকা, সেখানকার কাটিং যদি এখানে উপস্থাপন করা হয় সেটা কিন্তু সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, শুধু একটা নয়, এরকম অসংখ্য। সেখানে কেন প্রমাণ করতে পারেনি আমাদের প্রসিকিউশন, এগুলো আরো ডিটেলস মামলাটা না দেখলে বোঝা যাবে না। আচ্ছা, আমি এখন একটু, আমার সাথে দুজন অতিথি যোগ দিয়েছেন। আমার সাথে বগুড়া থেকে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধে বগুড়া জেলার প্রথম শহীদ টিএম আয়ুব টিটুর ভাই ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিএম মূসা পেস্তা, এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি টিএম মূসা পেস্তার কাছে জানতে চাইবো, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আপনি নিজের ভাইকে হারিয়েছেন, শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে নিজামীর মামলার যে রায় হয়েছে তাতে আপনার অনুভূতিটা কিরকম হচ্ছে? আমি খুব খুশি এবং আমরা সবাই খুব খুশি। আমরা সবাই অত্যন্ত আনন্দ পেয়েছি যে স্বাধীনতা যুদ্ধে আমার ভাইকে হারানোর পর আজকে ৪৩ বছর পর একটা কুখ্যাত এবং রাজনৈতিকভাবে আমাদের মানুষগুলোকে হত্যা করেছেন, ৩০ লক্ষ মানুষকে, পাক বাহিনীকে সাহায্য করেছে, তার যে আজকে রায় হয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। কিন্তু পাশাপাশি আমার মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। বিগত দিনের দেলোয়ার হোসেন সাঈদীর রায় হয়েছিল, কিন্তু সেটা আবার অপর মহলে যে আবার পরিবর্তন হয়ে গেছে। আবার যেন এরকম না হয়, অতি দ্রুত যেন এই মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়, এটাই আমাদের প্রত্যাশা। জি জনাব মূসা পেস্তা, আরেকটা বিষয়, আপনি আমরা যেটা জানি যে নিজামী ৭১-এ আল বদর বাহিনীর প্রধান ছিলেন, সেই সময় বগুড়ায় আল বদর বাহিনীর কিরকম ভূমিকা ছিল একটু সংক্ষেপে জানতে চাইবো। প্রচণ্ড ভূমিকা ছিল। ওরাই তো প্রকৃতভাবে স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে। পাক হানাদার বাহিনী আর কয়জনকে চিনত, কয়জনের বাড়ি ঘর জানতো, ওরাই সাথে করে নিয়ে গেছে, ওরাই দেখাইয়া দিয়েছে, ওরাই ধরাইয়া দিয়েছে, ওরাই মারাইছে। সেই ব্যাপারে বগুড়াতে তারা মানে বিহারীদের যে দাপট ছিল তা কল্পনা করা যাবে না। এত ভয়ঙ্করভাবে তারা আমাদের বিরুদ্ধে চারণ করেছে। জনাব মূসা পেস্তা, আপনাকে ধন্যবাদ। আমি এনায়েত হোসেন চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে গত ৫ বছর ধরে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এবং আমরা জানি যে এরই মধ্যে যারা শীর্ষস্থানীয় ছিলেন তাদের কয়েকজনের মামলা রায় হয়েছে। বরিশাল অঞ্চলে আপনার এলাকায় শীর্ষ যুদ্ধ অপরাধী হিসেবে কাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে আপনারা কোনো চেষ্টা করেছেন কিনা? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। বরিশালের প্রেক্ষাপটটা কিন্তু আমি বলবো বাংলাদেশের চাইতে সবচেয়ে একটি বিচিত্র প্রেক্ষাপট। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরে, বরিশাল মুক্ত হওয়ার পরে বরিশাল শহরের দখল নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা সেদিনের পিস কমিটির যেই সব ব্যক্তিবর্গকে ব্যক্তিগতভাবে, আমার বাসা থেকে মাত্র ৫০ গজ দূরে এম শামসার আলী সাহেব, যিনি পিস কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে আমি নিজে গ্রেপ্তার করেছি। তাকে আমি নিজে নুরুল ইসলাম মঞ্জুরের নির্দেশনা অনুযায়ী আমি জেলখানায় গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, তাকে আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা মর্তুজার রহমান সে গ্রেপ্তার করেছে। আমরা শর্ষিনায় গিয়ে শর্ষিনার পিস সাহেব, তৎকালীন পিস কমিটির অন্যতম লোক, তাকে গ্রেপ্তার করে গাড়িতে করে এনে জেলখানায় পুড়িয়ে দিয়েছি। বশিরুল্লাহ আথারিকে জেলখানায় পুড়িয়ে দিয়েছি, আব্দুর রবকে জেলখানায় পুড়িয়ে দিয়েছি, হাতেম আলী মীরাকে আমরা জেলখানায় পুড়িয়ে দিয়েছি। এইভাবে বরিশাল শহরের পিস কমিটির সকল লোককে আমরা ধরে ধরে জেলখানায় পুড়িয়ে দিয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, আমরা ৭৩ সালে ৭৪ সালে আমরা দেখলাম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে কে দোষী কে না দোষী, এই যে বিচার করার একটি দায়িত্ব ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নামে সেদিন শুরু হয়েছিল। আজকে আমার পুরানো বন্ধুরা শাহরিয়ার কবির আপনাদের স্টুডিওতে আছেন, উনি নিশ্চয়ই এই জিনিসটাকে এড়াতে পারবেন না। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে সেদিন কিন্তু বলা হয়েছিল যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দাও, যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনো। এই জেলখানার মধ্যে পুড়ে দেওয়া মানুষগুলো যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, সেদিন কিন্তু ৭৪-এর শেষ ভাগে, অর্থাৎ বঙ্গবন্ধু নিহত হওয়ার আগেই কিন্তু বরিশালের এই সমস্ত দালাল পিস কমিটির ব্যক্তিবর্গ নির্দোষ প্রমাণিত হয়ে জেলখানা থেকে বেরিয়ে গিয়েছেন। এবং বঙ্গবন্ধু হত্যার পরে তারা পরবর্তীতে আব্দুর রহমান বিশ্বাস বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন, পরবর্তীতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি হলেন, একইভাবে আব্দুর রব সাহেব পার্লামেন্টের মেম্বার হলেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের বরিশালে হয়েছে। সেই দিক থেকে আজকের প্রেক্ষাপটে আমরা বরিশালে যুদ্ধ অপরাধী হিসেবে যাদেরকে ধরতে যাব, যাদেরকে আমরা চিহ্নিত করব, তারা কিন্তু এর আগেই
নির্দোষ প্রমাণিত হয়ে জেলখানা থেকে বেরিয়ে গিয়েছেন। আর বাকি যারা যে কজন ছিলেন তারা বয়সের বার্ধক্যে মৃত্যুবরণ করেছেন। বরিশাল শহর এলাকায় যুদ্ধ অপরাধী হিসেবে আমরা কাউকে এখন আর চিহ্নিত করতে পারছি না। তারপরেও জি, আমরা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে আমরা এখনো চেষ্টায় আছি। আরো যদি কাউকে খুঁজে পাওয়া যায় তাদেরকে অবশ্যই। আমরা ট্রাইব্যুনালে এনায়েত হোসেন চৌধুরী এবং ডিএম মুশাপেস্তা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। শাহরিয়ার ভাই, আপনি না, শুনছিলেন বক্তব্য। এনায়েত সাহেব যেটা বলেছেন এটাই ছিল দালাল আইনের সীমাবদ্ধতা। দালাল আইনে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিচারটা হচ্ছিল প্রচলিত ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী, জি। যেখানে সাক্ষ্য আইনটা হচ্ছে প্রধান। তো সেখানে গণহত্যার তো কোনো সাক্ষী থাকে না। এখন আদালত সাক্ষী চাইলে সেটা পারা যায়নি। আর দ্বিতীয় ত্রুটি যেটা তখন খবরের কাগজেও বলা হয়েছিল, যে এই মামলার যে চার্জশিট যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্থানীয় থানার দারোগা। এখন এই যুদ্ধাপরাধীরা, গণহত্যাকারীরা জামাত তো তাদেরকে ম্যানেজ করেছে এবং তারা তো ওই 9 মাস কিন্তু ওই থানাতেই দারোগাগিরি করেছে। সুতরাং স্বাভাবিকভাবে এদের প্রতি তাদের একটা দুর্বলতা ছিল। বহু ক্ষেত্রে এই শান্তি কমিটির নেতারা, অনেক রাজাকার কিন্তু এই সুবিধাটা পেয়েছে যে চার্জশিটের দুর্বলতার জন্য। সেই কারণে বঙ্গবন্ধু সরকার 1973 সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করেছেন এবং বলে দিয়েছেন এই আইন প্রচলিত সাক্ষ্য আইনের দ্বারা জি, পরিচালিত হারুন হবে। ভাই, আপনাদের সাথে আলোচনায় ফিরছি। আমি আরেকটা বিরতি নিয়ে আসবো। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।